আপনারা কি আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এক মিনিট। সেন্টেন্স, আমি যেটা বলছিলাম যে সেন্টেন্সকে যে ক্লাসিফাই করা যায় বিভিন্ন ভাবে, কিন্তু ক্লাসিফাই করা যায় দুইটা দিক থেকে। যেমন একটা প্রথমটা যেটা, সেটা হচ্ছে যে আমরা বাংলা বাক্যে পড়েছি না, অর্থ অনুসারে, গঠন অনুসারে, উৎস অনুসারে, তাই না? তো ইংলিশে ওই যে উৎস অনুসারেটা নাই, উৎস অনুসারে নাই। তাহলে ইংলিশে কি অনুসারে আছে? ইংলিশে আছে হচ্ছে অর্থ অনুসারে এবং গঠন অনুসারে। তো আমরা প্রথমে অর্থ অনুসারে শিখি আমরা, যে অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার। তার আগে সেন্টেন্সের মেইন স্ট্রাকচারটা একটু দেখি নেই। মেইনলি সেন্টেন্সের একটা দুইটা পার্ট থাকে। একটা আমরা আই এম ব্যাক। আসসালামু আলাইকুম স্যার, আমার নেটে খুব প্রবলেম হচ্ছিল তো এই ঢুকতে পারছিলাম না, সরি। ইটস ওকে, নো প্রবলেম, উই ক্যারি অন দ্য ক্লাস। Boss is coming. ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ব্রো ফর পাম। আমার লাইফ আচ্ছা, আমাদের মেইন যে সেন্টেন্সের একটা সেন্টেন্স আমরা আগে লিখি, লিখে পরে আমরা এক্সাম্পল দিই, তাই না? আমরা এটা একটু ছোট করি, কালিটা বেশি মোটা হয়ে গেছে। আমি লিখি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। মিউট করেন, কে কথা বলছেন? ভাইয়া মিউট হচ্ছে না, দাঁড়া একটু দাঁড়া। আমি করে দিচ্ছি মিউট। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি সূর্য পূর্ব দিকে উদিত হয় বা ওঠে। এখন এটাকে যদি দুইটা বাক্যে, দুইটা অংশে ভাগ করি, দুইটা মেইন পার্ট, অনেকগুলো পার্ট আছে সেন্টেন্সের, বাট আমরা যদি অ্যাজ এ হোল ভাগ করি, একটু স্থূলভাবে যদি ক্লাসিফিকেশনটা ভাগটা করি, তাহলে আমরা বলতে পারবো যে সাবজেক্টের দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে কি সাবজেক্ট, এইটুকু, আর এইটুকু হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট মানে কি কর্তা, এই দা সহ কিন্তু সাবজেক্ট। কেন বলেন তো? এখানে মেইনলি সাবজেক্ট হচ্ছে সান, আর দাটা কি, দাটা হচ্ছে মূলত আর্টিকেল। কিন্তু আর্টিকেল হলেও যদি যখন সাবজেক্ট বলতে বলা হবে বাক্যের কোন অংশটুকু সাবজেক্ট, বাক্যের ডিভাইডেশন, তখন কিন্তু আপনাকে বলতে হবে এইটুকু, নট অনলি সান। আর এটাকে বলা হয়, কেউ একজন জানেন? বলেন তো এটাকে কি বলা হয়? প্রেডিকেট। রাইট। predicate. আচ্ছা, এখন এই যে দ্য সান বলা হলো, এখন যদি আমাকে প্রশ্ন, জি কিছু বললেন? মনে হয় ভাই আনমিউট ছিল কারণ। আচ্ছা, হুইচ ইজ সাবজেক্ট ইন দিস সেন্টেন্স, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? পরীক্ষা আসলো। তখন আপনার অপশন এ তে আছে হচ্ছে, অপশন এ তে আছে কি সান, বি তে আছে দ্য সান। আনসার কোনটা বলেন তো? সান। না, দ্য সান।
সেন্টেন্সের পার্ট যখন বলা হবে হুইচ অফ দ্য ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট পার্টটুকু বলা হয়েছে হুইচ ইজ দ্য সাবজেক্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, তখন তখন বুঝতে হবে সেন্টেন্সের সাবজেক্ট বলতে বোঝানো হয়েছে সাবজেক্ট প্রেডিকেট অংশটুকুকে বোঝানো হয়েছে। এই জন্য শুধু সান না, দ্য সান, এই পুরোটা মিলে হচ্ছে সাবজেক্ট, আর এই পুরোটা মিলে হচ্ছে প্রেডিকেট। এটাই হচ্ছে আমাদের সাবজেক্টের দুইটা পার্ট। এখন আমরা চলে যাই ইয়েতে, কি বলে এটাকে, আমরা চলে যাই সাবজেক্টের ক্লাসিফিকেশনে। আমরা দুইভাবে ক্লাসিফিকেশন শিখবো। হ্যাঁ, আমরা কি আগে ছক করে লিখে দিব? হ্যাঁ, লিখে দিই। যদি আমরা ব্রডলি ক্লাসিফাই করি সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা ক্লাসিফাই করি দুই উপায়ে, উপায় দুইটা। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে, আবার আমরা ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে। আচ্ছা, এখন মিনিং, অর্থ অনুসারে আমরা বাক্যকে 5 ভাগে ভাগ করতে পারি ব্রডলি। লিখি আমরা কি কি। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ লিখে একটু জায়গা ফাঁকা রাখি, ফাঁকা রেখে 2 নম্বরটা লিখি। কেন? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, সেটা আমরা পরে লিখবো। আগে আমরা 5টা লিখে এই জন্য একটু ফাঁকা রেখেছি। আচ্ছা, অ্যাসার্টিভের পরে কি আছে? ইন্টারোগেটিভ অর্থ। আচ্ছা, বাংলাটাও লিখে দেওয়া দরকার, তাই না? লিখে দিই, বাংলাটা লিখে দিই। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। আচ্ছা, অ্যাসার্টিভ এর পরে হচ্ছে কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এর বাংলাটা কি? বাংলাটা আমরা নীল কালি দিয়ে লিখি, চিকন করে। প্রশ্নবোধক, কেমন? আচ্ছা, 3 নাম্বার কি? প্রশ্নবোধকের পরে কি আছে? ইম্পারেটিভ। এর বাংলা কি কেউ একজন বলতে পারেন? প্রার্থনা সূচক, অনুজ্ঞাবাচক। শুধু প্রার্থনা না, অনুজ্ঞাবাচক, প্রার্থনা হচ্ছে অনুজ্ঞার একটা পার্ট, ওয়ান টাইপ অফ অনুজ্ঞা। প্রার্থনা ইজ ওয়ান টাইপ অফ অনুজ্ঞা। প্রার্থনা কি ভাইয়া অপটিটিভ না? সরি, প্রার্থনা অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, মে ইউ লিভ লং। অনুজ্ঞা মানে হচ্ছে তো মানে অর্ডার দেওয়া, এরকম অর্ডার, হ্যাঁ, অর্ডার, উপদেশ। আদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদেশ, আদেশ নিষেধ, উপদেশ। অনুরোধ, এগুলা হচ্ছে ইম্পারেটিভ অনুজ্ঞা। আর প্রার্থনা সূচক হচ্ছে মে ইউ লিভ লং, আল্লাহ তোমাকে সুখে রাখুক। এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, মানে নেক্সট টাইপ। এখন আমি যেটা বলবো, ভাই আপনি তো ভাই ইম্পারেটিভ লিখছেন, ইম্পারেটিভের জায়গা। ও সরি সরি, এটা এম হবে, ইম্পারেটিভ এম হবে, সরি। আচ্ছা, এটার বাংলাটা কি করা যায়? অনেকভাবে করা যায়। বাংলার তো আসলে কোনো ইয়ে হয় না, ইংলিশের বাংলা ব্যাকরণ তো আর ইংলিশ দেখে বানানো হয়নি। তবে আমরা যদি এটাকে ভার্বাল বা লিটারাল ট্রান্সলেশন করি, সেটা হবে কি? ওই যে প্রার্থনা যেটা বললেন, যদিও অক্রিটিভ মানে প্রার্থনা, অনলি প্রার্থনা না, প্রার্থনা, ইচ্ছা, ইত্যাদি সূচক, ইত্যাদি সূচক। আশীর্বাদ যদি বলেন, মে ইউ লিভ লং, এটা কি? অক্রিটিভ। আচ্ছা,
4 নম্বরের পরে 5 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের পর লাস্ট সেন্টেন্স এক্সক্লেম, মানে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, একটু আগে যে বলেছিলাম কি যেন, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, সেই 2 প্রকারটা আমরা একটু লিখে ফেলি। 1 নাম্বার কি, এটা অন্য কালি দিয়ে লিখি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ। বলেন। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। রাইট, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ মানে কি সবাই বুঝি, আর অ্যাফার্মেটিভ মানে কি হা বোধক বা হা বাচক। আচ্ছা বলেন তো, এই হা বোধক, এই যে অ্যাফার্মেটিভ শব্দটাকে একটু ব্যুৎপত্তি ভাগ করেন তো। কনফার্ম অর্থ কি? নিশ্চিত। যদি বলা হয় ফার্মলি ফিক্সড, মানে কি নির্দিষ্ট দৃঢ়ভাবে লেগে আছে। ফার্মলি ফিক্সড মানে কি, ফার্ম মানে কি দৃঢ়ভাবে, দৃঢ় প্রত্যয়। অ্যাফার্মেটিভ মানে কি প্রত্যয় ব্যক্ত ব্যক্ত করেছে, মানে সত্যতা ব্যক্ত করেছে, হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। এই জন্য অ্যাফার্মেটিভ মানে হা বোধক। আর নেগেটিভ মানে কি, নেগেটিভ তোমরা সারা জীবন জানি, ঋণাত্মক, নেগেটিভ আনসার। আচ্ছা, এটা বুঝলাম, অ্যাফার্মেটিভ বুঝলাম, নেগেটিভ বুঝলাম। তাহলে এই যে, ও আচ্ছা, এটা লিখিনি, ওই এক্সক্লেমেটরি বাংলাটা লিখিনি। এক্সক্লেমেটরি বাংলাটা কি কেউ বলতে পারেন? স্যার আবেগ সূচক। বিস্ময়। বিস্ময়, আবেগ, দুইটাই। আবেগে কাইন দালছে বলে না মোশাররফ করিম, আবেগে কাইন দালছি। তো বিস্ময়ই তো মানুষ, আবেগ আর বিস্ময় দুইটাই কিরকম। বিস্ময়ের ফলেই তো আবেগ সৃষ্টি হয়। আবেগটা কখন সৃষ্টি হয়? খুব কষ্ট পাইলেও সৃষ্টি হয়, খুব আনন্দ পাইলেও, খুব হাসি পেলেও, খুব অবাক অদ্ভুত কিছু দেখলেও। এই জন্য আবেগ হচ্ছে বিস্ময়ের রেজাল্ট। তাহলে দুইটাই কারেক্ট, আবেগ বা বিস্ময় সূচক। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এনি কোশ্চেন সো ফার? স্যার আপনি তো ময়মনসিংহের মানুষ স্যার, ওই যে মোশাররফ করিম ওই যে সেকেন্দার বক্স নাটকে তো যেভাবে কথা বলে স্যার, আপনিও মাঝে মাঝে এভাবে বলবেন, ভালো লাগবে আমাদের, বুঝছেন? আচ্ছা, কই আমনে? বুঝতে পাই স্যার। আচ্ছা, এখন এই যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার কি যাব না, স্ট্রাকচারে পরে যাব? আমরা আগে এগুলাই শিখি, এগুলাই এক্সাম্পল দেই, তাহলে আমাদের এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না। আমরা এগুলোরই একটা দুটো করে এক্সাম্পল দেই। আচ্ছা, এখন অ্যাসার্টিভ এর 2টা সেন্টেন্স আমি দেই। আমরা অ্যাসার্টিভ দিয়ে আবার নতুন করে অ্যাসার্টিভ থেকে শুরু করি। বলেন অ্যাসার্টিভ এর একটা বলেন, অ্যাফার্মেটিভ। ওই যে একটু আগে বলেছিলাম না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি অ্যাফার্মেটিভ। আরেকটা বলেছিলাম কি, নেগেটিভ। নেগেটিভ বলেন তো, এটা কি হবে? অন্য একটা সেন্টেন্স বলি, নেগেটিভ না বোধক। সূর্য পশ্চিম দিকে উদিত হয় না, যদিও এটা ট্রান্সফরমেশন, এটা না, কেউ ভাইবেন না যে এটাকে আমি এই অ্যাফার্মেটিভটাকে আমি নেগেটিভে ট্রান্সফর্ম করতেছি, এটা ভাইবেন না কেউ। আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন যদি আমি লিখি the sun does not rise, আমি দিক দিব না, দিক দিলে আপনারা ভুল করে ফেলবেন, কনফিউজড হয়ে যাবেন, ভাববেন এটা নেগেটিভ আমি করেছি। আমি যে অন্য অন্য ভাবে ব্যাখ্যা করবো এটাকে। the sun does not rise, রাইজ নাকি রাইজেস? স্যার ইয়েস হবে না স্যার, এখানে ডাস রাইট, ইউজ করা যেহেতু হয়েছে ডাস। যে। কেন দেব না? ডাজ দিয়েছি, রাইট, এই জন্য। the sun does not rise in a cloudy day, cloudy or foggy day, একটা মেঘাচ্ছন্ন দিনে সূর্য উদিত হয় না। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। কেন? এই নট বা না এগুলো থাকলেই বুঝবেন কি নেগেটিভ। এই যে নট, ঠিক আছে, চেনার উপায় কি, নেগেটিভ চেনার উপায় হচ্ছে নট অর নো।
অর নোবডি এই টাইপের কিছু একটা, না সূচক এমটি, না এমটি থাকলে কিন্তু আবার হাবোধক হয়ে গেল। আচ্ছা, আমরা এটা ট্রান্সফরমেশনের সময় এই পার্থক্যগুলো শিখবো। আমরা অ্যাসার্টিভ শিখলাম, একটা অন্য একটা এক্সাম্পল শিখি, পরের বাক্যটার একটা এক্সাম্পল শিখি। অ্যাসার্টিভের পরে কি ছিল? ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। একটা প্রশ্ন করেন তো আমাকে। Does the sun rise in the east? আমি প্রশ্ন করলাম, তাহলে এটা কি? এই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? লাস্টে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন থাকবে। কারো কোনো প্রশ্ন আছে ইন্টারোগেটিভ সম্পর্কে? আছে? ও ভাইয়া বুঝেছি। আচ্ছা, ওকে। আমরা পরে শিখি ইম্পারেটিভ। কিভাবে চিনবো আমরা? যখন কি কি থাকবে? আদেশ, নিষেধ, অনুরোধ, উপরোধ। আচ্ছা, অনুরোধ আর উপরোধের পার্থক্য কি কেউ বলতে পারেন? ভাই বুঝিনি কোশ্চেনটা, অনুরোধ আর উপর পার্থক্য। হ্যাঁ, অনুরোধ কি নিষেধের কিছু না? নিষেধ তো লিখছে। উপরোধ ভাই প্রথম শুনলাম। আছে, বাংলায় আছে। উপরোধ আর অনুরোধ একই জিনিস। যদি বলা হয় shut the door, please shut the door, আদেশ। অনুরোধ। নিষেধ। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? এসবগুলাই কি ইম্পারেটিভ সেন্টেন্স? এনি কোশ্চেন সো ফার? নো কোশ্চেন। সো আমরা চলে যাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেম মানে অর্থ কি? বিস্ময়। সরি, অপটেটিভ একটা বাকি আছে, দেখি 4 নাম্বার অপটেটিভ সেন্টেন্স। ওপি, অপটেটিভ। বাংলা ছিল কি? ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ সূচক। লিখি আমরা, লিখি, বাংলাগুলো লেখা দরকার আছে। লিখি ইচ্ছা, খায়েশ। ইচ্ছার খায়েশের মধ্যে কি পার্থক্য আছে না একই? একই। একই তো ভাইয়া। একটু পার্থক্য আছে। খায়েশ is one type of ইচ্ছা। All ইচ্ছা is not খায়েশ, but all খায়েশ is ইচ্ছা। খায়েশ হচ্ছে নিজের ব্যক্তিগত ইচ্ছা এবং লোভনীয় কিছু পাওয়ার ইচ্ছা, সেটাকে খায়েশ বলা হয়। আমার খায়েশ হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার, আমার খায়েশ হয়েছে পাখি হওয়ার। ইচ্ছাটাও তো লোভনীয় না? ইচ্ছা সবসময় খায়েশ নাও হইতে পারে। যেমন আমার ইচ্ছা হচ্ছে না যাওয়ার, এখানে আমি খায়েশ বলবো না, যদি ও বলি খায়েশ সেটা অপপ্রয়োগ হয়ে যাবে। ও আচ্ছা। প্রার্থনা,
প্রার্থনা এবং আশীর্বাদের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। হ্যাঁ, প্রার্থনা আবার হচ্ছে এটা আছে। সকল প্রকার আশীর্বাদ, সকল প্রকার চাওয়া, কামনা। কিন্তু আশীর্বাদ হচ্ছে ওয়ান আশীর্বাদ তো টাইপ অফ স্পেসিফিক স্পেসিফিক কিছু প্রার্থনা। আশীর্বাদ হচ্ছে অন্য কারো উদ্দেশ্যে সৃষ্টিকর্তার কাছে দোয়া করাটাকে বলা হয় আশীর্বাদ। আর প্রার্থনা হচ্ছে অন্য কারোর জন্য করা হইতে পারে, নিজের জন্য করা হতে পারে। প্রার্থনা, আশীর্বাদ, কামনা, বাসনা, খায়েশ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এই সবগুলাই কি অপটেটিভ সেন্টেন্স। ভাই কামনার বাসনা, ভাই কামনার বাসনার মধ্যে পার্থক্য কি? আমি জানতাম রায়হান এই প্রশ্নটা করবে, এই জন্য আমি আগে হাসছি। কামনা আর বাসনার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হচ্ছে না। ভাই আছে ভাই, আজকে একটু ভাইবেন। আমি অনেক ভাবছি, ভালো করে ভাবছি। তুমি যা ভাবতেছো সেই সেই ভাবাও আমার শেষ, আমার বোঝা শেষ। ডিপ জলের কামনা বাসনা বোঝা শেষ, বুঝছো? ঠিক আছে, কামনা অর্থ চাওয়া, বাংলায় চাওয়া, আর বাসনা অর্থ চাওয়া। কিন্তু এই কামনা বাসনা এবং খায়েশ এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা বলো তো, শুভকামনা করছি, এই শুভকামনাটা কি শুধু নিজের জন্য করে নাকি অন্যের জন্য করে? ভাই নিজের জন্য করে, অন্যের জন্য করে। রাইট। বাসনা কি অন্যের জন্য করে? না। না স্যার, বাসনা তো নিজের জন্য করা হয়। রাইট, বাসনা শুধুমাত্র নিজের জন্য। সুতরাং যদি বলা হয় কামনা হচ্ছে অন্যের জন্য হইতে পারে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করছি, নট, নো ফল্ট, নো রং। কিন্তু বাসনা কিন্তু শুধুমাত্র নিজের জন্য। আমার বাসনা হয়েছে ফুলের মধু খাওয়ার, ঠিক আছে? আমার বাসনা হয়েছে আম খাবো। ওকে, এখন তো আমের সিজন, পেপারে চলে আসবে কিন্তু। কোন নায়িকা যেন অনেকগুলো আম খাইছিল একবার বসে 1 কেজি, পরে পেপারে চলে আসছিল, এটা নিয়ে যে ট্রল হয়েছিল। তাই নাকি ভাই? এটা তো হ্যাঁ, জানি তুমি না। জানো না? নুসরাত ফারিয়া না, রাইট, শাবনাম ফারিয়া না, শাবনাম ফারিয়া, নুসরাত ফারিয়া বোধহয়, নুসরাত ফারিয়া না একবার না, এক বসে, শাবনাম ফারিয়া না, আচ্ছা শাবনাম হইতে পারে, কোম্পানি। হোয়াটএভার। শবনম ফারিয়া একবার এক বেলায় বসে 1 কেজি আম খেয়ে ফেলেছে, এটা প্রথম আলোর মতো একটা ভালো নিউজ আসছে। এটা নিয়ে যে মানুষ কথা ট্রল ভাই। করা করছে, হাই রে সাংবাদিক, টাকা কামানোর জন্য, মানে ভিউ বাড়ানোর জন্য কত কিছু যে করে, এবং এটাতে তার এই ট্রল হওয়াতে সে অনেক ভিউ হয়েছিল এবং সে অনেক টাকা কামাইছিল ওই এক নিউজ দিয়া, ঠিক আছে? আল্লাহ। যাই হোক, আমরা এবার অপটেটিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল লিখি, কেউ একজন বলেন আমাকে, আমি নিজে না লিখি। মে ইউ লিভ লং। May Allah bless you. রাইট, গড ব্লেস ইউ। মে দিলাম না, অনলি গড ব্লেস ইউ। খ্রিস্টানরা বলে গড ব্লেস ইউ। May you pass in the BCS exam. রাইট, মে ইউ জয়েন দ্য সিভিল সার্ভিস। গড ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। I wish I were a bird. I wish I were a bird. আচ্ছা, ওয়ার হইলো কেন? এটা ওয়াজ হওয়ার কথা না? হ্যালো, না ভাইয়া, এখানে না ভাই, এটা ওয়ারই তো ওয়ারই হবে ভাই। ওয়ারই হবে। যদি আমি যদি রাজা হ্যাঁ। হতাম, আমি যদি পাখি হতাম, এরকম কি আমি পড়িয়েছি? জি হ্যাঁ ভাই, ভাইয়া। এটা পড়াইছিল। আর আপনি বলছেন যে রাইট জন্মগত ফর্ম অফ ভাবে ভার্বে এরকম। আমি পড়িয়েছিলাম, মনে আছে? রাইট ফর্ম অফ ভার্বে একটা রুলসই ছিল যে ইচ্ছাসূচক ক্ষেত্রে আই থাকলেও সেখানে ওয়ার হয়, মনে আছে? ওয়াজ হয় না, এটা ব্যতিক্রম। তার মানে এগুলো কি সবই আমরা বুঝলাম, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, হ্যাড আই হ্যাড উইংস লাইক এ বার্ড আই কুড ফ্লাই, মানে কি? এটাও অপটেটিভ সেন্টেন্স। আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি উঠতে পারতাম, এটাও কি অপটেটিভ সেন্টেন্স। হ্যাড আই হ্যাড মানে কি? হ্যাড আই হ্যাড হলো কেন? এটা আমরা পড়েছিলাম ইয়েতে, রাইট ফর্ম অফ ভার্বে, আপনারা দেখে নেবেন। আচ্ছা,
তারপর আমরা লাস্ট 5th টাইপে চলে যাই। What was that? Exclamatory. প্রথম ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। প্রথম এলাস কিভাবে চিনবেন? হাই 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 হাই, হুররে, ওমাগো, ওএমজি ওএম, এই তো বলতে বলতে দেখছো রাহানার আমার এত মিল, আল্লাহ। ওমাগো, ওমায় আমায় গো, ময়মনসিংহ এলাকায় বলে, কে যেন বলছিল আমার এলাকায় বলতে, ওমায় আমায় গো, এটা কি তা করলা তুমি? আমার এরকম ছোট বাচ্চাটা তুমি চট্টা মারলা। হাই হাই, তুমি এটা কি করলে? আমার ছোট বাচ্চাটাকে, আমার ফেরেস্তার মতো ছোট বাচ্চাটাকে তুমি চড় মারলে। ঠিক আচ্ছা ভাই, আছে। আপনি আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে কি মানে আঞ্চলিক ভাষায় কথা বলেন নাকি শুদ্ধ? না, আমাদের আমরা আমরা ফ্যামিলি মেম্বারের সাথে এমনি কথা কই, যখন যেমনি কথা কইতেছি। এটা আসলে একবারে ময়মনসিংহে কম যায় না, কারণ হচ্ছে এটা আমার ভাষাটা মোটামুটি একটা মিক্স ভাষা। কারণ কি, আমি বড় হইছি কিশোরগঞ্জ। ভাইয়া আমাদের কিশোরগঞ্জে এটাই বলবে, ও মায়া মায়া গো, এটা কি কইলো, কি কেমন জানি বলে। আমার এই যে কিয়া কি বলে জানি, যে বাবুদেরকে বলে আবু, আবু না আবু, কি জানি, হ্যাঁ আবু, আবু। এটা কোনো কথা? আবুকে এটা কি? নরসিংদী, এটা কে বললো? এটা কে বললো? তাসনিম। আমার আবুকে হাস্যকর, আমার নরসিংদী। পুরাই আমার লাইফটাই হ্যাঁ হাস্যকর আপু। হয়ে গেল। নাজিফা বাবুর কিশোরগঞ্জের বাজিতপুর এই না? জন্যই জি, আপনার বাড়ি তো বাজিতপুর না? হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ। আমি যে ওই যে বাজিতপুরে। হ্যাঁ, আবু তো অনেক ভালো। বাবুর সাথে আবু তো যায়, বেবি আবু যায়, কিন্তু লেদা কি যায়? লেদা, হ্যাঁ, লেদা, লেদাও তো চায়। লেদা কেমনে যায়? বরিশাল ভাই বাবুরা। লেদা ভাই, ভাই লেদা যায় কেউ, যাক নাকি না যাক, ভাই না আবুই দেয়, বলে এটা তো কোনো লেদা কথা ভাই? বাচ্চা না, আমি তো আবুতে যায়, আবু, এটা কোনো কথা ভাই? আবুর সাথে আবু মিল আছে না? আবুদ্দা আমার মানে হচ্ছে জীবন, বহুগুলা। আবুদ্দা আমার মানে জীবনটাই বহু হাস্য আবু, করে। প্লুরাল নাম্বার অফ আবু ইজ আবুদ্দা। ওকে, কিন্তু লেদা, লেদা কেমনে গেল? আমাদের এলাকায় লেদা মানে হচ্ছে মুরগির বিষ্ঠা, ঠিক আছে? এক দেশের গালি, এক দেশের বুলি। আমাদের এলাকায় আমরা বলি না পুরি খাবো, ডাল পুরি খাবো। তুমি সিলেটে যাও, সিলেটে গিয়ে যদি বলো পুরি, তো বুঝবে কি যুবতী। যদি বলো সিলেট গিয়ে যদি বলো পুরি খাবো, ওকে পিটাবে। ইফতিজার ভাইরে জেলে ভরে দিবে। পুরি, পুরি খাবো না? হ্যাঁ, একটা তাহলে গান ভাই আছে ওরা না ওরা সিলেটের, ওরা যে ভাই ডাল বেরেস্তে পুরিকে কি বলবে? সুন্দরী পুরি গো, কি যেন একটা গান আছে। ভাই ওরা ডাল পুরিকে কি বলবে? ওরা ডালপুরকে শুধু ডালপুরি বলে, ডাল সহ বলতে হবে। ডাল সহ যেটা পুরি সেটা হচ্ছে ভক্ষণের পুরি, আর অনলি পুরি যেটা সেটা হচ্ছে সুন্দরী পুরি। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স গানটা আমার মনে পড়তেছে না, আমিও খুঁজেছি কি যেন গানটা। হোয়াটএভার, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখলাম, হাই হাই, হুররে, ওমাগো। আচ্ছা, যেমন আমরা একটা এক্সাম্পল দেই ক্লাস 6 থেকে যেটা শিখে আসতেছি, এলাস। বলো পরেরটা বলো, এলাসের পরে আমরা সারা জীবন কি শিখে আসছি? কি জানি ভাই পড়ছে, আই এম আনডান। এলাস, রাইট, আই এম আন্ডান। আই এম আন্ডার হচ্ছে জাতীয় উদাহরণ। ঠিক আছে, জাতীয় উদাহরণ আসলে ওই যে মে গড ব্লেস ইউ, এটা হচ্ছে জাতীয় উদাহরণ। উদাহরণ। আচ্ছা, বৈশিষ্ট্য কি বলতো? বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে থাকবে এক্সক্লেমেটরি সাইন, আর লাস্টে থাকবে ফুল স্টপ সাইন। এটা কিন্তু কেউ ভুল করবে না, ঠিক আছে? এটা কিন্তু আমরা একসঙ্গে পাংচুয়েশনে শেখা হয়ে গেল। অ্যালাস, আই এম আনডান। তারপর কি হইতে পারে? ওগো তুমি কত সুন্দর, প্রিয় তোমাকে বললাম। কোনো অ্যালাস দিলাম না, কোনো ইয়ে দিলাম না। হুররে, ইউ আর সো বিউটিফুল, এটা তো বলি নাই, হুররে তো বলি নাই, ডাইরেক্ট বললাম তুমি কত সুন্দর, হাউ বিউটিফুল। ভাই এটা তো বলা যাবে, হোয়াট এ নাইস গার্ল ইউ আর। রাইট, এক কথাই, হাউ বিউটিফুল ইউ আর। এটা আমি সার্বজনীন করে দিলাম, যেন গার্ল যেন বয়কে বলতে পারে, বয় যেন গার্লকে বলতে বলতে পারে, সবাই যেন সবাইকে বলতে পারে হাউ বিউটিফুল ইউ আর, এক্সক্লেমেটরি সাইন। তো এখানে তো আমার হুররে নাই, ইয়াহু, হাউ বিউটিফুল মাই ওয়াইফ ইজ। বিয়ের আসরে বসে একটা ইয়া ছিল না, একটা ট্রল হয়েছিল মাঝখানে, একটা খুব কালো একদম, শরীরে কিচ্ছু নাই, এরকম একটা দাঁতও চায়, এক দাঁত নাই, এরকম একটা ছেলে, আর সুন্দর পাশে খুব সুন্দর একটা মেয়ে বিয়ে করছে, মেয়েটা কাঁদতেছে,
আর ছেলেটা এই অদ্ভুত ভাবে হাসতেছে, একবার মেয়ের দিকে তাকাচ্ছে আর সামনে তাকাচ্ছে, আবার ডানে মেয়ের দিকে তাকাচ্ছে। হ্যাঁ ভাই, আমার এটা আবার আপনারা কি মনে দেখছো? পড়লো, আমার মনে পড়লো আবার হাসতে হাসতে মানে আমি যে বারবার হাসতে হাসতে একদম একবার মেয়ের দিকে তাকায় আর সামনে তাকায়, মানে সে খুব খুশি সুন্দর বউ পায়। তাহলে তার মানে কি, সে মনে মনে কি বলতেছে, হুররে, ইউ আর সো বিউটিফুল, হাউ বিউটিফুল মাই ওয়াইফ ইজ। আচ্ছা, কিন্তু এখানে তো হুররে বললাম না, তাইলে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হইলো নাকি হইলো না? হইলো। ইয়েস, দিস ইজ অলসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। মানে আমার এলাস, হুররে এগুলো যে সবসময় ইউজ করতে হবে, নট দ্যাট, নট নেসেসারি। আচ্ছা, এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা না বললেই না, এটা আমি বলি। এই যে এখানে ইউ আর, আরটা সবার লাস্টে গেল কেন? এটাই সিস্টেম। যখন হাউ দিয়ে রিলেটিভ প্রোনাউন দিয়ে যখন আমরা সেন্টেন্স শুরু করব, তখন আরটা, এই অক্সিলারি ভার্বটা লাস্টে চলে যাবে। এরকম আরেকটা এক্সাম্পল দিই, যে বইয়ে যেটা আছে সেটা দিই, বইয়ের এক্সাম্পলটা দিই। বইয়ে বলা আছে হাউ বিউটিফুল এ বার্ড ইজ। আচ্ছা, এটা একদম সেম হয়ে গেল, এটা বাদ দিই। আরেকটা বলি, হোয়াট এ স্যাড পিকচার অফ নিউজ ইট ইজ। হোয়াট এ স্যাড পিস অফ বাদ দিলাম, হোয়াট এ স্যাড নিউজ ইট ইজ লিখি। হোয়াট এ স্যাড নিউজ ইট ইজ, অক্সিলারি ভার্ব লাস্টে, খেয়াল করেছেন? হোয়াট এ স্যাড নিউজ ইট ইজ, কি দুঃখের সংবাদ এটা। তাহলে আমরা সব ধরনের সেন্টেন্স বুঝে গেলাম। কারো কি কোনো কোশ্চেন আছে? না, মানে যেমন ভাইয়া আমরা হাউ হোয়াট এটা কিন্তু ইন্টারোগেটিভ ইউজ করি, কিন্তু হাউ আর মানে হোয়াট আর তখন কিন্তু আবার ইন্টারোগেটিভে হোয়াট এর পরই আর হয়, মানে ওটা রাইট, থাকে, রাইট। কিন্তু আমি আমি বলে দেই, এক্সক্লেমেটরি একদম লাস্টে হ্যাঁ, থাকে। ডিফারেন্স বলে দেই, এই দুইটা ডিফারেন্স আমি লিখে দেই। এই ডব্লিউ এস কোশ্চেন, ডব্লিউ এইচ সেন্টেন্সেস দুই প্রকার হইতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে ডব্লিউ এইচ সেন্টেন্স দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা হইতে পারে কি, এক্সক্লেমেটরি। আচ্ছা, বুঝবো কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার দেখে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার থাকবে কি, ডব্লিউ এইচ কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। যেমন যদি বলি হো আর ইউ, হো আর ইউ। হোয়াট আর ইউ ডুইং? আরেকটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা বাদ দিই আমি। রিলেটিভ মানে মিল আছে এরকম লিখি, লিখি হোয়াট ইজ বিউটিফুল। না, তা হলো না, এছাড়া বিকল্প নাই। এটাই লিখি আমরা, হোয়াট ইজ বিউটিফুল। হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ বিউটিফুল এলিমেন্ট। উপাদান, এলিমেন্ট তো উপাদান। কোনটা সুন্দর উপাদান, এটাকে যদি আমি বলি, ইয়েতে বলি, এক্সক্লেমেটরিতে আগে স্ট্রাকচারটা লিখি, ডব্লিউ এস কোর্স প্রোনাউন প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। যেমন আমি বলি, হোয়াট এ বিউটি, কিন্তু বিউটি লিখবো না আমরা, যেহেতু আরো কিছু আছে, এই জন্য আমরা লিখবো হোয়াট এ বিউটিফুল, বিউটিফুল এলিমেন্ট ইট ইজ। আচ্ছা, এখানে দেখেন একটু ডিফারেন্সিয়েট করি। এই যে সাবজেক্ট কোনটা এখানে,
এই বিউটিফুল এলিমেন্ট এটা কি? সাবজেক্ট। আর এখানে সাবজেক্ট কি? বিউটিফুল এলিমেন্ট। মানে আগে সাবজেক্ট, পরে কি হইছে, লাস্টে কি হইছে? লাস্টে হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এখানে কি হইছে? আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট। সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? নো। ওকে, নো ভাইয়া প্রবলেম। বুঝেছি। ওকে, সবাই বুঝেছেন, নো প্রবলেম। আর কেউ তো রেসপন্স করে না, সবাই সবারটা শুনি অন্যরা কি বলে। ওয়াঙ্গিয়া ভাইয়ের সাথে অনেকদিন কথা হয় না, আজকে বোধহয় 1 সপ্তাহ পর কথা হচ্ছে। মাঝখানে কি মিস করেছিলেন ক্লাস? জি স্যার। ক্লাস মিস করবেন না, জি, স্যার। রেগুলার থাকবেন। ওকে। আর ইকরাম ভাই, জি, স্যার। ইকরাম ইকরাম ভাই, ভাইয়া বাবা, কে এটা ভাই? আমার ভাইয়েরিয়া। ও এটা কি? আমারটা দিয়ে ঢুকতে একটু, হ্যাঁ এটা হইতেছে আমার ভাইয়েরই। ও আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। ওইটা তাই দিয়ে ক্লাস বলতেছি। করে তো আমি একটু ল্যাপটপে ঢুকছি আজকে আর কি। আচ্ছা, এই জন্য তো আমি অবাক হয়ে গেছিলাম ইকরাম ভাই। আমার নাম ইকরাম হয়ে গেছে। আচ্ছা, তাই বলি ইকরামকে কে ডাকে, কেন ডাকে, আমি ভুলে গেছি যে আমি ওইটা দিয়ে করছি। আপনি অবাক হয়ে গেছিলেন না? হ্যাঁ, ভাই কি ছোট না বড়? আমার ভাইয়া ছোট। কি করে সে? ও হচ্ছে এই অটো পাস ব্যাচ ছিল, পাবলিক এক্সাম তো বুঝছি। পিছাচ্ছে। ও এখন আহসানুল্লাহতে ভর্তি হয়ে আছে আর কি, ক্লাস করতেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আপনিও অস্টে, সেও অস্টে, আমিও অস্টে। না, এত ও দিবে, ও এক্সাম টেক্সাম দিবে, বুটেক্স তারপর হচ্ছে বুয়েট টুয়েটে দিবে, কিন্তু এত পিছাচ্ছে এই বছর হবে না মনে হয়। হ্যাঁ, তো আম্মু বলতেছে যে পাশে বসে থাকলে আরো ডিপ্রেসড হয়ে যাবে, তার চেয়ে ভালো যে টুকটাক ক্লাস টাস করুক, পাশাপাশি পড়াশোনা করুক। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা ইয়ে শিখবো, কি বলে এটাকে, সেন্টেন্সের 5টা ক্লাসিফিকেশন আমরা শিখলাম। একটা ক্লাসিফিকেশন আমরা শিখলাম 5টা টাইপ, কি অনুসারে? অর্থ অনুসারে, মিনিং অনুসারে। যদি আপনাকে এমসিকিউতে বলা হয় অ্যাকর্ডিং টু মিনিং, অর্থের উপর প্রকাশভঙ্গির ধরন বা অর্থ উপর ভিত্তি করে সেন্টেন্স 5 প্রকার। এখন আপনাকে বলা হয় যদি সেন্টেন্স স্ট্রাকচার, স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, তাহলে আপনাকে আবার বলতে হবে 3 প্রকার। ওই যে বাংলা যেরকম সরল, জটিল, যৌগিক, এখানেও সেম, একদম সেম, মানে বাংলা ওয়ার্ড মিনিং সহ সেম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, আমরা, আচ্ছা দেখেন তো কালো কালো কালার পেনটা কেমন হয়, দেখেন তো ভালো লাগে দেখতে না ডিস্টার্ব হয়? ভালোই তো লাগে ভাই। লালটা ভালো না কালোটা ভালো? ভাই লালটা বেশি চোখে লাগে, কালোটাই তো ভালো লাগতেছে, স্ট্যান্ডার্ড লাগতেছে। আমার কাছে কেন জানি কালোটা চোখে লাগতেছে। এক একজনের এক এক সবাই ভালো লাগে ভোট ভাই। দেন লালটা না কালাটা? লালডা না কালাডা, সবাই ভোট দেন। আমার কালাডা। স্যার আমি লাল। বাকিরা বলেন কিছু। কানাডা। ভাই আমার সব কালারই ভালো লাগে, যেটা ভালো লাগে তেমন। বিশ্বপ্রেমিক, নাজিফা আপু বিশ্বপ্রেমিক, সবই ভালো লাগে তার। আচ্ছা, আমরা লিখি আমার তাহসিনাপুর কথাটা ভালো লাগে, কালাডা। লালটা। আচ্ছা, আচ্ছা, কি যেন লিখি আমরা, একটা হচ্ছে সিম্পল, আরেকটা হচ্ছে কমপ্লেক্স, আরেকটা হচ্ছে কম্পাউন্ড। আচ্ছা, সিম্পল বাংলা কি? সরল। আচ্ছা, আমি যে এত চিকন করে লিখতেছি, এই নীলটা এটা কি ভাসতেছে? ভাই এটা খুব খারাপ লাগতেছে, মানে চোখে লাগতেছে, মানে একটু দরকার নাই।
প্রেসার দিতে হচ্ছে। এটা মোটা করে দিলে ভালোই তো। হ্যাঁ, ওকে, ও আমি তো ভুলে গেছি, সবাই তো আর আমার মতো ট্যাব দিয়ে করতেছে না, অনেকে তো মোবাইল দিয়ে করতেছে, তাদের একটু প্রবলেম হবেই। আচ্ছা, এটা কিরকম, এই স্ট্রাকচার গুলোর ডিফারেন্স কেমন? সরল বাক্যটা কি, বৈশিষ্ট্য কি? সরল বাক্যটা বৈশিষ্ট্যটা সেন্টেন্স আকারে আমি পরে পরে লিখবো। এখানে শর্ট করে চেনার জন্য শর্ট করে গ্রাফের মধ্যে লিখে রাখি। এই সরল বাক্য হচ্ছে এমন একটা বাক্য, বাংলায় বলি, যেখানে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। মানে এই একটা মাত্র, আচ্ছা আমরা 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 তো ক্লজ বলেছিলাম, হ্যাঁ, সিঙ্গেল ক্লজ। ক্লজ মানে জানি কি? সাবজেক্ট, একটা সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব। তার বাক্যাংশ। বাক্যাংশ, কিন্তু কেমন বাক্যাংশ? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য একটা সান সাবজেক্ট একটা রাইজেস ফিনিট ভার্ব। ইন দ্য ইস্ট, অনেক কিছু লিখলাম। তাহলে এই যে সাবজেক্ট থাকবে, ভার্ব এই যে রাইজেস, থাকবে। এটা কি ক্লজ? বা যদি বলি সান, এটা কি ক্লজ? যদি বলি দ্য এটা কি সান, এটা কি ক্লজ? সেন্টেন্স? বা দ্য সান যেটা রাইজেস, সাব এটা কি ক্লজ? না ভাই, এটা হলো গিয়ে, হ্যাঁ, দ্য সানরাইজেস, এটা হলো গিয়ে ক্লজ। আচ্ছা, আমি বলি সেটাই, যদি দ্য সান বলি এটা ক্লজ হবে না, বা যদি শুধু রাইজেস বলি এটা ক্লজ হবে না। কিন্তু যদি বলি দ্য সান রাইজেস, এটা ক্লজ। কেন? কারণ এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, ফাইনিট ভার্ব আছে। মানে যখন আমার একটা বাক্যাংশে কয়েকটা ওয়ার্ডের মধ্যে এমন কিছু থাকবে যে একটা সাবজেক্ট তো থাকবেই, একটা ভার্বও থাকবে, তখন সেটা হয়ে যাবে একটা ক্লজ। মানে একটা ক্লজ দিয়ে যে বাক্য, আর সে এরকম এরকম একটা ক্লজ দিয়ে যে বাক্যটা হয়, সেটাকেই বলা হয় কি? সিম্পল সেন্টেন্স। আমি লিখি একটা সেন্টেন্স, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা লেখেন না আপনারা, এই জন্য আমি খারাপ ভাবে লিখতেছি লেখা আর কি। ইফ there is there is no cloud in the sky, সূর্য পূর্ব দিকে ওঠে যদি আকাশে কোনো মেঘ না থাকে। যদিও এটা লজিক্যালি কারেক্ট না বাক্যটা, আমাদের লজিক এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্ট্রাকচার বোঝাতে চাচ্ছি আমরা। এই যে একটা ইফ দিলাম, দিয়ে কি করলাম, আরেকটা ক্লজ, এটা কিন্তু আরেকটা ক্লজ, হ্যাঁ, এটা কিন্তু দুইটা ক্লজ জোড়া দিয়ে দিলাম। কেন বলেন তো, কিভাবে হলো বলেন তো? এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তাহলে এটা এটা হচ্ছে নাম্বার ক্লজ নাম্বার 1। আবার এখানে কি আছে বলেন, এখানে একটা সাবজেক্ট আছে, দেয়ার ইজ নো ক্লাউড। এই দেয়ার ইজটা কি ফাইনিট ভার্ব, সরি সাবজেক্ট, সরি ইজটা ক্লজ হচ্ছে ভাই। অক্সিলারি ভার্ব, মানে ফাইনিট ভার্ব। আর নো ক্লাউড, এটা কি? ক্লাউডটা কি? সাবজেক্ট। তার মানে দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, এটাও কিন্তু একটা সাবজেক্ট, সরি, কমপ্লিট ক্লজ। দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, এটাও কিন্তু একটা কমপ্লিট ক্লজ। কিভাবে বুঝবো কমপ্লিট ক্লজ? যদি আগেটা মুছে দেই, এই বাক্য এটুকু ছিল না মনে করেন কোনো বাক্যে, বাক্যটাতে এটুকু ছিল না, শুরুই হয়েছে এখান থেকে, ইফ ইফ পর্যন্ত ছিল না, শুরুই হয়েছে এখান থেকে। দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, এটা কি একটা কমপ্লিট বাক্য হয়েছে না? আকাশে কোনো মেঘ নেই, হ্যাঁ হয়েছে। সুতরাং যেটুকুকে বাক্য থেকে যেটুকুকে আলাদা করে কেটে আনলে একটা কমপ্লিট বাক্য হয়, বুঝবেন, সেটাই হচ্ছে একটা ক্লজ। আবার বলছি, কোন একটা সম্পূর্ণ বাক্য থেকে বা একটা বড় বাক্য থেকে কোন ক্ষুদ্র অংশ কেটে আনলে যদি সেটা আলাদা একটা বাক্য খালিভাবে লেখা যায়, বুঝবেন সেটা একটা ক্লজ। ঠিক আছে? সুতরাং আমি যদি বলি দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, এটা একটা ক্লজ। আবার যদি এইটুকু লিখতাম, এইটুকু, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও একটা কমপ্লিট বাক্য। এই দুইটা বাক্যকে, দুইটা ক্লজকে জোড়া দিয়ে আবার আলাদা আরেকটা বাক্য বলা হয়েছে। সুতরাং এখন কিন্তু সে বাক্য না, যখন আমি জোড়া দিয়ে দিব, এটাও সে বাক্য না, এটাও বাক্য না, দুইটা মিলে যেহেতু একটা বাক্য, তাহলে এই দুইটা হচ্ছে আলাদা আলাদা ক্লজ। এখন এটা হচ্ছে দুইটা ক্লজ একটা বাক্য। আপনারা কি ক্লজ এবং সেন্টেন্স বাক্যাংশ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ ভাই। কারো কোনো প্রশ্ন আছে? Nope. জি ভাইয়া, শুনতেছি।
তাহলে ক্লজ বুঝতে পেরেছি। ইয়া তাহলে এখন আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে যাই। এখানে একটা বলতে পারি বলো। যে সকল ক্লজই ফ্রেজ, কিন্তু সকল ফ্রেজ ক্লজ না। এটা বলা যায়। ক্লজ আর ফ্রেজ এটা আমরা আলাদা জিনিস শিখবো, আগে ক্লজ আর ফ্রেজ বুঝতে হবে, পরে তো আমরা এই সকল আর অসকল বলতে পারবো। আচ্ছা, আগে আমরা এখন বলি সিঙ্গেল ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হয়, আর সিঙ্গেল ক্লজের বৈশিষ্ট্য কি বা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, একই কথা আলটিমেটলি যদি আমরা বলি। সিঙ্গেল ক্লজের বৈশিষ্ট্য কি বলেন? একটা থাকবে, একটা ওয়ান সাবজেক্ট এবং সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। প্লাস ওয়ান ফাইনিট ভার্ব। এই তো আবার বেশ লাগলো, ফাইনিট ভার্ব কি তাহলে বুঝতে হবে। ফাইনিট ভার্ব কি? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। রাইট। যে ভার্ব সমাপিকা মানে কি? স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে। রাইট। যদি বলি আমি ভাত খাই, জাতীয় উদাহরণ, যদি জাতীয় বাক্য। ভাই যদি যদি আমি এটা বলি ভাই, যে ভার্ব সেন্টেন্স টেন্স আইডেন্টিফাই হবে। রাইট, এভাবে বলা যায়, যে ওয়ার্ড দিয়ে টেন্স আইডেন্টিফাই করা যায় সেটাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। আচ্ছা, যদি বলা হয় অসমাপিকা ক্রিয়া, এটা কি? যে বাক্যটা সমাপ্ত করে না, এটা দিয়ে বাক্য শেষ হবে না। অসমাপিকা ক্রিয়া যদি বলি আমি ভাত, বলো রায়হান কি লিখবো আমি পরে, বলো। এখন কথা বলে না, কবি নীরব। আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে এখন কি শেষ। টেন্স, এখন কি টেন্স, যে তোমার কথায় আসি, রায়হানের কথায় আসি, এখন কি বোঝা যাচ্ছে যে বাক্যটা কোন টেন্সের, অথবা বাক্যটা কি শেষ হয়েছে? আমি বলছি বাক্যটা শেষ হয় নাই, এই জন্য অসমাপিকা ক্রিয়া, সমাপন হয় নাই। অসমাপিকা শব্দটা কোত্থেকে এসেছে? সমাপন থেকে এসেছে। সমাপন ইজ এ নাউন, আর অসমাপিকা মানে হচ্ছে অলসো অ্যানাদার নাউন, যে করে তাকে সমাপিকা বলা হয়। তাহলে আমি ভাত খেয়ে, পরে তো আর কিছু বলি নাই। এখন আমি যদি দুই রকম কথা বলি তাহলে দুইটা টেন্স হয়ে যাবে। যদি বলি আমি ভাত খেয়ে বাজারে যাব, এটা ফিউচার টেন্স। যদি বলি আমি ভাত খেয়ে বাজারে গেছিলাম, পাস্ট টেন্স। আমি ভাত খেয়ে ঘুমিয়েছিলাম, পাস্ট টেন্স। আমি ভাত খেয়ে বাথরুমে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি, এই খেয়ে শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে না এটা কোন টেন্স। তাহলে আমরা দুই ভাবেই ভাইয়া বলতে পারি। ভাত খাওয়ার সাথে সাথেই বাথরুমে, ভাত খেয়ে বাথরুমে যাই। এটা জাস্ট ভাই বললো, এটা এটা সিরিয়াসলি নেবেন না ভাই। এটা তো আপু আপু এটা সিরিয়াসলি নেবেন না। এই জন্যই তো আমি মজা করার জন্য তো এটা বলেছি, তা না হলে কি মজা হইতো? পড়ার মাঝখানে তো মাঝে মাঝে জোকস বলতে হয়, তাই না? তাহলে আমি যে বললাম আমি ভাত খেয়ে, এই তিনটা বাক্য দিয়ে বলা যায়। তার মানে কি, খেয়ে আমাকে বোঝানো যাচ্ছে না খেয়ে শব্দটা দিয়ে যে বাক্যটা আসলে কোন টেন্সের। এটা হলো একটা বোঝার উপায়, যেটা অসমাপিকা ক্রিয়া। সেকেন্ডলি সেকেন্ডলি এটা দিয়ে বাক্যটা কমপ্লিট হচ্ছে না, বাক্যটা কমপ্লিট হচ্ছে না। তার মানে এই জন্য এটা নন ফাইনিট ভার্ব। তার মানে এগুলো মুছে দিই, এগুলো ইম্পর্টেন্ট না। আমরা মেইন কথায় ফিরে আসি। ফাইনিট ভার্ব বুঝলাম, নন ফাইনিট ভার্ব বুঝলাম। আচ্ছা, যেমন ইংলিশে উদাহরণ দেই, ফাইনিট ভার্ব কি? আই ইট রাইস। যদি এখন কিন্তু যদি বলতাম নন ফাইনিট কোনটা হইতো? যদি বলতাম আফটার ইটিং, খাওয়ার পর। আফটার ইটিং আই স্লেপ্ট, ভাত খাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম। আফটার ইটিং আই গো টু টয়লেট। হ্যাঁ, আই উইল গো টু মার্কেট, ফিউচার টেন্স। আবার যদি বলি আই আফটার ইটিং আই গো টু টয়লেট, গো টু লু। তার মানে কি বোঝা গেল? এগুলা হলো আলাদা টেন্সে আমি কনভার্ট করতে ফেলতে পারলাম। মানে এগুলা কি? ভাই গো টু লু, ভাই এটা বুঝলাম না ভাই, লু কি? লু মানে টয়লেট।
ওরে মানে ভাই হচ্ছে রে ভাই টয়লেটের মধ্যে নিকৃষ্ট নিকৃষ্ট টয়লেট যেটা আর কি, মানে 2 নম্বরের জন্য এটা রোহিত ভাই। ভাই এটা কি ভাই ভাই এটা কি সত্যি আছে ভাই ডিকশনারিতে লু? হ্যাঁ, এটা আছে, এটা হচ্ছে তুমি মুভি দেখো না তো, মুভিতে দেখবা আমেরিকানরা বলে গো টু লু। এই যে পি, ওরে কালকে বলছিল না হালকা হালকা পি, স্লাইড পি এন্ড দেন স্লিপ, বুঝছিলে না? হ্যাঁ ভাই এটা কি? পি তো ডিকশনারিতে নাই। ডিকশনারিতে কি আছে বলো? প্রস্রাব করা ইংরেজি কি? তবে ভাই এইসব ভাই আমি তো ভাই পি জানি ভাই। ইউরিনেট, ইউরিন অর্থ কি? ও আচ্ছা আচ্ছা ওটা তো ও ইউরিনেট আচ্ছা না আচ্ছা ভাইয়া? ইউরিনেট, হ্যাঁ। ভাই ওটা আচ্ছা আচ্ছা অথবা আরেকটা ওয়ার্ড আছে মেক ওয়াটার। মেক মেক ওয়াটার মানে পানি ওয়াটার। কেউ ভাববেন না মেক ওয়াটার মানে পানি বানানো, এটা ফ্রেজ, ফ্রেজ গ্রুপ ওয়ার্ড, গ্রুপ ভার্ব, ফ্রেজ ওয়ার্ড। ফ্রেজ সুতরাং এই মেক ওয়ার্ড ফ্রেজের অর্থ হচ্ছে, মেক ওয়াটার ফ্রেজের অর্থ হচ্ছে প্রস্রাব করা, নট পানি বানানো। ওকে, Yes. কিন্তু এই যে এই দুটো হচ্ছে ডিকশনারিতে আছে, মানে গ্রামাটিক্যালি কারেক্ট। আর এই পি, এটা কি? এটা তো নাই, এটা হচ্ছে ওই যে যেমন ইংলিশে অনেক ওয়ার্ড বলেন এরকম, এরকম অনেক ওয়ার্ড আছে, মানে এগুলোকে বাজ ওয়ার্ড বলা হয় আর কি, রিয়েল ওয়ার্ড নাই এগুলো। স্যার পি কি ডবল ই লিখছেন না PIE? ও পিআই দেখি বলছি, এটা পি ডাবল ই হবে আর কি। পি ডাবল ই আমি জানি না, এটা বাংলাটা ভুলে গেছি, পিআই নাকি পি ডাবল ই। পিআই দিলে তো আবার ভাই আমেরিকান পি পাই হয়ে যাবে। ডাবল ই ভাই পি ডাবল ই পিআই পি দিলে তো ডাবল ই পাই হয়ে যাবে, আমেরিকান পাই। আচ্ছা, আমেরিকান পাই মুভি দেখছেন আপনারা? না ভাই আমেরিকান পাই মুভি দেখো নাই? তোমার কৈশোর কিভাবে কেটেছে রায়হান? তুমি তো ব্যর্থ, ভাই তুমি আমি শিশু অনেক থেকে জাম্প ভদ্র করে ছেলে যুবক হয়ে গেছো। ভাই আমি অনেক ভদ্র ছেলে ভাই আপনি আমেরিকান যদি পাই এটা তো বুঝতেন অভদ্র, আমেরিকান পাই অভদ্র মানুষরা দেখে। আপনি যদি ভাই বুঝতেন ভাই তাহলে ওই যে আমি ওই আপুকে ব্লগ দিতাম না ওই আমার আন্টিকে ব্লগ দিতাম না আচ্ছা শোনো, আমেরিকান পাই মুভি দেখো, অনেকগুলো সিরিজ আছে, সবগুলাই খুব মজার, খুব ফানি, এবং ওই টিনেজ ছেলে মেয়েদের সাইকোলজি নিয়ে। এখানে খুব মজার মজার, মানে টিনেজ ছেলেমেয়েরা যখন অ্যাডাল্ট হতে থাকে, তখন তাদের মধ্যে কি ধরনের মেন্টাল ইয়ে হয়, চেঞ্জ হয়, এবং খুব ফানি একটা মুভি এবং হ্যাঁ মজার। ভাই ফানি মানে আসলে কি ভাই আমাদের আসলে আহ, আমাদের যে পারিপার্শ্বিকতা এইটা অনুযায়ী এগুলো আসলে কেউ আসলে ভালো চোখে দেখে না যদিও এটা শিক্ষণীয় অনেক ওই সময়টা তার আসলে মানে মানুষ তুমি আমেরিকান পাই মুভি দেখছো, নাহলে তুমি বুঝবা ভাই কি? এটা না ভাই আমি ভাই এটা সবার কাছে ভাই শুনছি ভাই এটা রেসপন্স শুনছি এই হিসেবে ও আমি ভাই আচ্ছা, সত্যি দেখি নাই আমি যদি দেখতাম তাহলে ভাই বলতাম অবভিয়াসলি কেন এটা লুকানোর কিছু না ওকে, বাঁচতে হলে জানতে হবে। ওই ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ওদের ওই ক্লাস স্কুল লেভেলের কারিকুলামে যৌন শিক্ষা আছে, কিন্তু আমাদের দেশে এটাতে নাই। এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার একটা দুর্বলতা, এগুলো ইনক্লুড করা উচিত। ইদানিং করেছে কিছু, আরো বেশি করা উচিত। যাই হোক, আমরা ওই পড়াশোনায় ফিরে আসি। সিম্পল সেন্টেন্স আমরা বুঝলাম, একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব থাকবে, সেটাকে সিম্পল সেন্টেন্স বলা হবে। আচ্ছা, কমপ্লেক্স, জটিল বাক্য, এবারে জটিল করে ফেলবো। নামেও কমপ্লেক্স, দেখতেও কমপ্লেক্স, এগুলো বুঝতেছে না, কি করবো এখন? নিচে নেমে যাই। কিন্তু আমার তো লিখতেই হবে এখানে, আপনারা লিখেন এখানে, আমি এখানে না লিখতে পারলাম, আপনারা এখানে লিখেন। জটিল বাক্য কিভাবে চিনবেন বলেন? জটিল বাক্য বৈশিষ্ট্য কি? দুইটা ক্লজ থাকবে রাইট, দুইটা ক্লোজ কিভাবে থাকবে? যুক্ত আকারে থাকবে কিভাবে যুক্ত থাকবে? একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকবে কি ভাইয়া? কাছাকাছি চলে আসছেন। ভাই কানেক্টর কানেক্টর অথবা ক্লজ মার্কার রাইট, মানে হচ্ছে দেখো, দুইটা সেন্টেন্স যুক্ত থাকলে বললে এটাকে কমপ্লেক্স বলা যাবে না, কারণ দুইটা সেন্টেন্স যুক্ত থাকে কমপ্লেক্সও থাকে কম্পাউন্ডও থাকে, কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ড কিন্তু এক না। ঠিক আছে, হ্যাঁ যেমন আমি একটা ইয়ে লিখি, একটা বাক্য লিখি, আচ্ছা বাক্য পরে লিখি, আগে শর্টকাট হিন্টস দিয়ে লিখি, হিন্টসটা লিখে নিই, পরে তোমরা নিচে ইলাবোরেশনে যাবো। হিন্টসটা হচ্ছে এটা কি, এটার হিন্টসটা হচ্ছে এটা, এটার হিন্টসটা হচ্ছে এটা, এটার হিন্টসটা হচ্ছে টু ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজেস, এটা হচ্ছে বৈশিষ্ট্য টু ডিপেন্ডেন্ট ক্লজেস। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার বৈশিষ্ট্য।
আর কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? টু অর মোর, ইন্ডিপেন্ডেন্ট, ক্লজেস। আচ্ছা, কিভাবে শিখবো, কিভাবে বুঝবো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কি? এটা বুঝলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বুঝবো। আমরা নিচে নেমে আসি। কম্পাউন্ডে চলে আসি, সরি কমপ্লেক্সে চলে আসি, 2 নম্বরটা। কমপ্লেক্স শব্দটার বাংলা হচ্ছে জটিল বাক্য। এই জটিল বাক্যটা হচ্ছে মূলত একটা ভাবই প্রকাশ করবে, মূলত আসলে এটাকে বাংলায় বোঝানো ঠিক না, সম্ভব না। নির্ভরশীল বাক্য বলতে উদাহরণ ছাড়া ব্যাখ্যা করে বাংলায় বোঝানো সম্ভব না, এটা একমাত্র উদাহরণ দিলেই কমপ্লিট হবে, ক্লিয়ার হবে। তারপরে যদি আমি উদাহরণ ছাড়া, উদাহরণ দেওয়ার আগেই বলতে চাই কিভাবে বলা যায়, যে দুইটা নির্ভরশীল বাক্য বলতে বোঝানো হচ্ছে যে একটা বাক্যাংশ হওয়ার কারণেই আরেকটা হয়েছে, অথবা একটা বাক্য হওয়ার সময় আরেকটা বাক্য হয়েছে, এরকম বোঝাইলে সেটা কমপ্লিট বাক্য হয়। যেমন আমি সেটা কমপ্লেক্স বাক্য হয়। যেমন আমি একটা একটা বাক্য বলি, আহ রায়হান রায়হান স্টাডিজ হার্ড। so that he always passes। কি হলো? রায়হান ভালো করে পড়াশোনা করে, এটা একটা বাক্যাংশ। so that আলাদা জিনিস, হি অলওয়েজ পাসেস। তাহলে হি অলওয়েজ পাসেস একটা বাক্য, এটা আমরা বুঝলাম। আর রায়হান অলওয়েজ স্টাডিজ হার্ড, রায়হান স্টাডিজ হার্ড, এটা আরেকটা বাক্য, এটাও বুঝলাম আমরা। কিন্তু এই যে সো দ্যাট বললাম, মানে কি? এই হি অলওয়েজ পাসটা ডিপেন্ড করতেছে কার উপর? এর উপর। এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় কি? এই দুইটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা দুইটা ডিপেন্ডেন্স ক্লজ সংযুক্ত থাকবে কি দিয়ে? কিছু আহ, কিছু প্রোনাউন বা নাউন, যেরকম আমি বলি কিছু শর্ত, কিছু লিঙ্কিং ওয়ার্ড, যেমন ইফ, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ইফ, দ্যাট, when, if, that, when, where, as, because, while, এগুলো হচ্ছে সবচেয়ে কমন। বিকজ, সো দ্যাট। so that আর that এক কথাই, কাছাকাছি। while, আচ্ছা এগুলো হচ্ছে কি, না so that আর that এক্স্যাক্টলি এক কথা না। so that মানে হচ্ছে এই কারণে, আর that মানে হলে বলেছিল যে রায়হান said that he is a good boy। তাহলে এখানে দ্যাটটা কি? এই দ্যাটটা আলাদা জিনিস, এটা কারণ হিসেবে ব্যবহৃত হয় নাই। এই দ্যাট এক জিনিস আর so that আলাদা জিনিস, দুইটাই লিখলাম আমি। so that, so that, তারপর কি? ওই বিকজ অর্থে ব্যবহৃত হয় হেন্স, এই কারণেই। সিন্স, কারণ মানে যেহেতু। হেন্স, সিন্স, আর কি হতে পারে? যদিও, দো, অলদো। দো মানে অলদো, একই অলদো। ডিস্টার্ব হচ্ছিল। দো, অলদো, ইয়েট, তথাপি, তবুও, এখনো না, ইয়েট, যদ্যপি। তারপর আর কি আছে? হতে পারে বিফোর আফটার, বিফোর, আফটার,
তারপর আর কি হতে পারে? যদি না, যদ্যপি ইয়েট বলেছি, আনলেস বলি নাই, আনলেস যতক্ষণ পর্যন্ত না, আনটিল রায়হান উইল নট পাস আনটিল হি স্টাডিজ হার্ড। ক্লিয়ার না? Yeah. অথবা আনলেস, যদি না, যদি না সে ভালো করে পড়ে সে পাস করবে না। আর বলি যে আনটিল দিলে যতক্ষণ পর্যন্ত না রায়হান ভালো করে পড়বে ততক্ষণ পর্যন্ত সে ভালো করে পাস করবে না। তাহলে আনটিল, আনলেস, আনটিল, তারপর আর কি আছে লিঙ্ক, এরকম লিঙ্কিং অর্ডার কি কি আছে মনে করেন আপনারা কেউ? Unless, until, till, till ও দিতে হবে। টিল, পরে ওয়েদার, ওয়েদার কি না, চেক, চেক দা কি বলেন, চেক দা সুইচ ওয়েদার ইট ইজ অন অর অফ। সুইচটা টেস্ট করেন, সুইচটা পরীক্ষা করেন এটা কি বন্ধ আছে না খোলা আছে। তাহলে কি এটা কি হইলো? কমপ্লেক্স সেন্টেন্স হইলো, কারণ এখানে দুইটা বাক্য আছে। কি চেক দা সুইচ, এটা সুইচটা চেক করেন, ওয়েদার ইট ইজ অন, এটা অন আছে কিনা। দুইটা বাক্য কিন্তু আলাদা, এটাকে যুক্ত হইলো কি ওয়েদার দিয়া, সুতরাং এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। আরো কোনো উদাহরণ মনে পড়ছে কারো? মনে পড়লে আমি লিখবো, এটা এই পর্যন্ত থাক, কমাতে কমা দিয়ে থাক, ইত্যাদি দ্বারা সংযুক্ত। এই নাজিফ বাবু কি নাই? কি নাজিফ বাবু? ভাইয়া আছে আছে, আমি একটু পানি খেয়েছি। ও আচ্ছা, তাহলে একটা দুইটা খুঁজে বের করেন, আরো তো থাকার কথা, আমার তো মনে পড়ছে আরো থাকতে পারে। এই যেগুলা দেখেন, ইজ, দ্যাট, ওয়েন, ওয়ার, অ্যাজ, বিকজ, হোয়াইল, সো দ্যাট, হেন্স, সিন্স, দো, অলদো, ইয়েট, বিফোর, আফটার, হোম, হোম, রাইট। হু, এটাও তো হয়। হ্যাঁ, রায়হান ইজ দ্য বয়, হো হুইচ, ডিড দিস ব্যাড ওয়ার্ক। হুইচ দিছেন ভাইয়া? না, হোম, হুইচও তো হবে না? হুইচ। আচ্ছা হুইচ হবে কিনা আমি এটা শিওর না। হ্যাঁ, দিস ইজ দ্য পেন, হুইচ ইজ রেড, হুইচ, হ্যাঁ 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 হ্যাঁ, এটাও তো হবে। ঠিক আছে, রাইট। তাহলে হচ্ছে সবগুলো ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে, অল ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে হোয়াট হবে না কেন? জি স্যার, রিলেটিভ প্রোনাউন সবগুলাই অলরেডি common। প্রোনাউন্স আর ইন দিস ক্লাস, ইন দিস ক্যাটাগরি। তাহলে হো, হোম, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াইল। হোয়েন হোয়াইল আগে লিখছি, আসলে কি হোয়েন আর হোয়াইলটাই বেশি ব্যবহৃত হয়, আর দ্যাট, ইফ, এর দুইটা বেশি ব্যবহৃত। এই চারটা দিয়ে হয়ে যায় আমার সব, কিন্তু বাকিগুলো আমরা লিখে দিলাম কেন? কারণ আমার ডিফারেন্ট কেসে আমার পড়তে হবে, জানতে হবে, এগুলো শিখতে হবে, নাহলে আমি পারবো না। এগুলো দিয়ে যুক্ত থাকলে কি হয়, এরা কমপ্লেক্স হয়, আমরা কমপ্লেক্স বলতে আরেকটা না আমরা পড়তাম ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু, ইন অর্ডার টু, অর্ডার টু। ইন অর্ডার টু, উদ্দেশ্যে। আচ্ছা, তারপর এরকম আরো আরো জন মনে পড়লে আমরা লিখবো আস্তে আস্তে, যে এখানে খালি থাক। আচ্ছা আমরা এখন চলে যাই, উদাহরণ কি লিখেছি? না লিখিনি। ও বাক্যটাই তো লিখিনি, আপনারা এখানে একটু লিখেন কমপ্লেক্স সেন্টেন্স কি কিভাবে গঠিত হয়। Two dependent clauses joined by above
উপরে যে অ্যাবভ মানে কোনগুলো, যে এগুলা সব অ্যাবভ লিঙ্কিং ওয়ার্ডস। এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। এই লিঙ্কিং ওয়ার্ড গুলো দিয়ে যদি আমার একাধিক সেন্টেন্স যুক্ত হয় তখন সেটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমি লিখি, রায়হান said that he is confident. তাহলে এটা কি, দুইটা সেন্টেন্স হলো কিন্তু এখানে দেখেন, রায়হান সেড এটা একটা সেন্টেন্স, আবার হি ইজ কনফিডেন্ট এটা একটা সেন্টেন্স, আর এই মাঝখানের এটা কি, এটা হচ্ছে কি আমার লিঙ্কিং ওয়ার্ড। ওকে, কারো কোনো কনফিউশন আছে বা প্রশ্ন আছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে? ও ভাইয়া, ওকে, আচ্ছা গত ক্লাসে সম্মতি ভাইয়া কমপ্লেক্স সেন্টেন্সটা কি মনে হয় আমার কাছে যে প্র্যাকটিস করতে করতে আরো বেশি ঠিক হয়। রাইট হবে, এই সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটা আমরা করব। কারণ কম্পাউন্ডটা তো মোটামুটি কম্পাউন্ড একই রকম, সিম্পল গুলো তো ধরাই যদি এখন যায়। কম্পাউন্ড বললে আপনারা কনফিউজ হ্যাঁ, আর হয়ে কম্পাউন্ডটা তো মানে এটা একটু ইয়ে আছে যে ধরাই যায় কোনটা কি ভিতরে কি। আর এটা বেশি ভাই তখন ইফেক্টিভ হবে যখন আমরা ট্রান্সফরমেশন করব, তখন বেশি ভালো হবে। হ্যাঁ, ট্রান্সফরমেশন করলে আমরা ক্লিয়ার হবো, এছাড়া ক্লিয়ার হবো না। আগামী ক্লাসে আমরা ক্লিয়ার হবো। টু ইন্ডিপেন্ডেন্ট, আমি কিন্তু নেক্সট মঙ্গলবার ক্লাস নেব, ঠিক আছে? সুতরাং এই সপ্তাহ মাঝখানে মঙ্গলবার ক্লাসের আগে আপনারা কিন্তু এইগুলো একটু দেখে আসবেন, নাহলে কিন্তু পারবেন না। আচ্ছা, লাস্ট ক্লাসে সুমন্তি আপু কি ক্লাস নিয়েছিলেন? বলেন। তাই ওই যে কানেক্টর কনজাংশন। কনজাংশনের ক্যাটাগরি পড়িয়েছিলেন না, কনজাংশন আর ইন্টারজেকশন পড়িয়েছিলেন না? হুম হ্যাঁ, তো কনজাংশন কয় প্রকার ছিল? ভাই, কনজাংশন আর ইন্টারজেকশন না, কনজাংশন আর ওই এক্সক্লেমেটরি না পড়েছি? না, ইন্টারজেকশন পড়িয়েছিলেন। ইন্টারজেকশন ওই মানে তো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি ওয়ার্ড গুলো কি তো ইন্টারজেকশন বলা হয়। ওই যে এলাস আজকে বললাম, এলাস, হ্যাঁ, এগুলো কি ওরা ধরনের word? কোন পার্টস অফ স্পিচ এগুলা? এগুলো তো ইন্টারজেকশন। হুম আচ্ছা, এখন বলেন এই কনজাংশন কয় প্রকারের? কি ভাই, কেউ বলে না কেন? সবাই ক্লাস করছেন, কেউ বাসায় পড়েন নাই? আল্লাহ, করবো করবো ফ্রাইডে হইলে করলাম। ফ্রাইডে হলে না? ভাইয়া টাইম পাই না এই সারাদিনে মানে টাইম। কয়েক ধরনের কনজাংশন বলছে, হ্যাঁ না মনে আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন সে বলেছে, আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা মনে হ্যাঁ, আছে। কোঅর্ডিনেটিং নামগুলো বললে ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলতে পারবো। নাম বললে মনে পড়ে। নিজে থেকে হইলে একটু দেখতে হবে। আচ্ছা, তার মানে যখন একাধিক একাধিক স্বনির্ভর মানে নির্ভরশীল, নির্ভরশীল নয় এরকম, একটা একদম ডিপেন্ডেন্ট না এরকম দুইটা বাক্যাংশ যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন সেই সেন্টেন্সটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশন জানি কোনগুলা, এক্সাম্পল গুলো মনে আছে? এন্ড কোঅর্ডিনেশন যুক্ত করে যেগুলা, এন্ড, তারপর বাট বাট, পরে অর, নিদার। নিদার ইদার কি এটার মধ্যে পড়ে নাকি পড়ে না? নিদার ইদার, নাইদার আইদার, এটা কি এর মধ্যে পড়ে নাকি পড়ে না? ভাই নেইদের এদের না, না, এইভাবে পড়বে কিভাবে ভাই? সম্ভবত পড়ে না। নাইদের নাইদের হি অর, এইভাবে আমরা বলি না, হি অর শি, আচ্ছা, ইদার হি অর শি, এরকম ভাবে। আদারওয়াইজ, এটা আদারওয়াইজটা কি ধরনের জন্য? আদারওয়াইজটা কি ধরনের কনজাংশন? বিয়োগাত্মক। ইংলিশটা আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা ভাই, ওই যে ফর ও তো conjunction। হ্যাঁ, ফর, ফর
ফর, তারপর অলসো, সো। ওই যে আমরা ইয়া পড়ছিলাম ওই এটা মনে রাখার জন্য ওই যে ফ্যান বয়েস। এটা কিরকম? ফান বয়েজ, ফ্যান ফ্যান বয়েস। ফান বয়েজও আছে একটা। ফান বয়েজ আমরা কোথায় পড়েছিলাম? টেক্সটাইলে বোধহয়। আদারওয়াইজ, ফর, সো, দেয়ারফর, আর কি আছে বলেন, মনে করেন? as well as আর and এর মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাইয়া, as well দুইটা as তো একই মানে কি? জানতাম। একটু পার্থক্য আছে। ওই and যখন ব্যবহৃত হবে, he and his friend, এটা প্লুরাল নাম্বার হয়ে গেল, he and his friend are good। কিন্তু যখন as well as দিব তখন কিন্তু and হিসেবে ব্যবহৃত হবে না, এখানে এটা ওই যে মানে he, ওর সে, সাথে ও যাচ্ছে, তার সাথে ওর বন্ধুর, along with, as well as টা অনেকটা along with এর মতো কাজ করে। অ্যালোমিটার মতো। তখন কিন্তু আর প্লুরাল হবে না, সাবজেক্টটা কিন্তু, সেন্টেন্সটা কিন্তু, সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, তখন ভার্বটা হ্যাঁ ভাই, সিঙ্গুলার। এটা তো মনে হয় পড়াইছেন। হ্যাঁ, পড়াইছি। হি and his friend are good, he as well as his friend is good। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তার মানে and আর as well as এর মধ্যে বাংলায় অর্থে কোনো পার্থক্য নাই, কিন্তু ইংলিশে অর্থে কোনো পার্থক্য নাই, কিন্তু ইংলিশে সেন্টেন্স স্ট্রাকচার একটু পার্থক্য হবে, ভার্বটা দুই রকম হবে। আচ্ছা, আর কি থাকতে পারে এরকম কোঅর্ডিনেটিভ কনজাংশন? কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ড, কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ড ওই কমপ্লেক্সে ব্যবহৃত হয়, কম্পাউন্ডে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে ধরেন yet, whereas, তারপর নট অনলি এবং বাট অলসো দিয়ে যদি হয়, নট অনলি রায়হান বাট অলসো হিজ ফ্রেন্ড, তাহলে এটা কি হবে? এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। নট অনলি হাইফেন দিয়ে লেখেন বাট অলসো। তারপর এলস মানে কি? অন্যথায়। স্টাডি হার্ড এলস ইউ মাইট ফেল, ভালো করে পড়ো নাহলে তুমি ফেল করতে পারো। এখানে এলসটা কি? এলস দিয়ে যখন ব্যবহৃত হবে তখন সেটা কি হয়ে গেল? কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ড হয়ে গেল। স্টাডি হার্ড এলস ইউ মাইট ফেল। এটাকে কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? ইফ ইউজ করতে হবে। ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল। কনফিউজিং কিন্তু, এই যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের ইয়েটা, কনভার্সনটা ইজি না। এটা আমরা নেক্সট ক্লাসে শুধু আমরা কনভার্সনই পড়বো, নেক্সট ক্লাস পুরোটা ক্লাসই আমরা শুধু কনভার্সন করবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বো। আচ্ছা, বাট অলসো, ইয়েট, এগুলো এছাড়া আরো আছে মনে করেন, মনে পড়তে থাকবে, আরো কয়েকটা বলেন। ভাই এখানের মধ্যে অনেক কিছু জানতাম না। and মনে but করো, or not, বেশিরভাগ সবসময় মনে থাকে যে এন্ড বাট অর, এই তিনটাই ভাই বেশি ইউজ হয় আর আসলে কি। সত্যিকার অর্থে and but হ্যাঁ, রায়হান ভাই or, ঠিকই বলছে, মানে and খুব but মানে, or দিয়ে হয়ে যায়। কিন্তু যদি অন্য কোনো সেন্টেন্স কোনো এক্সাম এরকম দিত যে আদারওয়াইজ এগুলা টেগুলা অ্যাড করে, আমরা মনে হয় এটা কাউন্ট করতাম, ঠিক আছে? মানে এগুলা ভাই কারণ আমরা হয়তো এগুলা ভাবতাম যে কোশ্চেন ভুল দিছে, নাই তো এখানে হ্যাঁ, বাট অর এন্ড কিছুই নাই। এগুলা এই দুই তিনটাই আমরা আসলে মেইনলি কম্পাউন্ডের ক্ষেত্রে আমি জানি। বলি এই যে তিনটা আছে না, এই তিনটা দিয়ে আমার হয়ে যায়। এই তিনটার মধ্যে আবার এন্ড দিয়ে হয়ে যায় কত পার্সেন্ট জানেন? এন্ড দিয়ে হয়ে যায় 70%, আর বাট আর অর দিয়ে হয়ে যায় বাকি 20%। 90% এই এন্ড দিয়েই 70% হয়ে যায়, আর এই তিনটা দিয়ে 95% হয়ে যায়, আর বাকি সবগুলা দিয়ে হয় মাত্র 5% কেজে। একদম এক্সট্রিম কঠিন যেদিন কোশ্চেনটা করবে সেদিন এমন একটা সেন্টেন্স দিবে যেটাকে কমপ্লেক্সে আমার এজ ওয়েল এজ ছাড়া করা যাবে না, বা ইয়েট ছাড়া করা যাবে না, হোয়ার এজ ছাড়া করা যাবে না। আর না হলে এভারেজ স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে আমার এন দিয়ে বা বাট দিয়ে বা অর দিয়ে করা যাবে।
সুতরাং আমাকে এই যে এই তিনটা খুব মনে রাখতে হবে ইম্পর্টেন্টলি, একদম ভালো করে। এন্ড, বাট, অর, এই তিনটা কোঅর্ডিনেটিভ কনজাংশনকে আমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। এগুলো দিলে আমার কি হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। আচ্ছা, এগুলো দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, ডেফিনেশন লেখা হয়ে গেছে। এবার আমরা কি একটা এক্সাম্পল দেই। আগে একটা সেন্টেন্স বলেছিলাম, রায়হান স্টাডিড হার্ড সো দ্যাট হি ক্যান পাস। আর এটাকে আমরা ইয়েতে বলি, কম্পাউন্ড করে ফেলি। রায়হান স্টাডিড হার্ড, রায়হান ভালো পড়েছিল, পড়াশোনা করেছিল। and he passed. হি লাগবে না রায়হান ভাইয়া ভালোভাবে শুনে রাখেন, এখানে, যদি কিন্তু হি লাগবে পড়াশোনা না। ভালো মতো না করেন তাহলে এই যে এখানে হি দিলে কিন্তু রিডান্ডেন্সি হয়ে যাবে, হাস্যকর। সাবজেক্ট ব্যবহার হয়ে যাবে। এন্ড এর পরে সাধারণত রিলেটিভ প্রোনাউন দেওয়া লাগে না, ঠিক আছে? সরি সরি, হিটা রিলেটিভ প্রোনাউন না, হিটা হচ্ছে ডাইরেক্ট প্রোনাউন। এখন এই যে রায়হান দেওয়ার পরে হিটা না দিলেও চলে, দেওয়া লাগে না। রায়হান স্টাডিড হার্ড এন্ড পাসড দ্য এক্সাম। রায়হান ভালো করে পড়াশোনা করেছিল এবং, বাংলায় কিন্তু এবং, দেখেন বাংলা একদম সেম। বাংলা যদি আপনাকে বলে জটিল বাক্যটাকে আপনি যৌগিক বাক্যে রূপান্তর করেন, মানে কমপ্লেক্স কম্পাউন্ডে কনভার্ট করেন, সেম লিখবেন। রায়হান ভালো করে পড়াশোনা করেছিল এবং পরীক্ষায় পাশ করেছিল। আর ওই যে ইয়েতে যদি বলে, যদি এটাকে কমপ্লেক্স করতে বলা হয়, রায়হান ভালো করে পড়াশোনা করেছিল যেন, ঠিক আছে? ইংলিশেও কিন্তু সো দ্যাট বা দ্যাট, রায়হান স্টাডিড হার্ড সো দ্যাট বা হেন্স পাসড দ্য এক্সাম। রায়হান স্টাডিড হার্ড হেন্স পাসড দ্য এক্সাম। হেন্স যাতে থাকলে করে কি সে হতো? যাতে করে সে আর কি হ্যাঁ, এক্সামটা যাতে, পাস করে। ইংলিশ বাংলায় হয়তো কি যেন, জানি জানি। আর বাংলায় আর 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 কম্পাউন্ডের ক্ষেত্রে হয়তো কি এবং, এবং থাকলেই কম্পাউন্ড, আর যেন থাকলেই কমপ্লেক্স। বলেন কম্পাউন্ড আর কমপ্লেক্সের পার্থক্যটা কি ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়নি এমন কেউ আছেন কিনা? তাহসিনা আপু বলেন, জি বুঝতে স্যার। পেরেছেন কিনা? তাহসিনা আপুকে জিজ্ঞেস করেছি। জি স্যার, আমি বলছি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। হামিমা আপু, ভাই ভাই তাহসিন আপুকে একটু ধরেন। কেন ছাড়বো? সে খুব অ্যাক্টিভ, তুমি জানো, সে ফুল কোর্সের ক্লাস করে এসেছে। স্যার আমার কিন্তু আজকে আমার রুমের লাইটটা চলে গেছে, এক হাতে ছোট ফোন দিয়ে টর্চ ধরছি আর আরেক ফোনে আমি ক্লাস করতেছি। চিন্তা করছো তাহলে ঝাড়ি দিব বলতেছো, তাকে তো আমি প্রশংসা করবো এখন। ভাই তাহসিনা আপু এখন থেকে হচ্ছে ভাই এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ম্যাক্স প্রো। এখানে ভাই এখন থেকে রায়হানের বদলি ভাই, এখানে না ভাই আপু রায়হানের আসলে বদলি এখন ভালো থেকে করবে তাহসিনা অনেক তাহসিনা ইনশাআল্লাহ। লিখবেন ভাই। তাহসিনা আপু, তাহসিনা স্টাডিড হার্ড এন্ড পাস দ্য এক্সাম। ওকে, হ্যাঁ, এটা এটা লেখা উচিত ছিল আজকে। এটা ভাই আমার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা, এখানে যারা আছে সবাই কি অক্টোবরে যে এক্সামটা হবে সবাই কি এটা অ্যাটেন্ড করবে? তাহসিন আপু, তারপরে হচ্ছে রায়হান ভাইয়া। ইয়া obviously। জি আপু। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। অক্টোবরে পরীক্ষা নাও হতে পারে। ভাই যে কন্ডিশন, যে হারে বাড়তেছে ভাই, আমার তো মনে হচ্ছে আল্লাহ জানে কি হবে। অক্টোবরে যেদিন পরীক্ষার ডেট, তার কমপক্ষে 2 মাস আগে যদি মৃত্যুর হার দৈনিক 20 জনের নিচে না নামে এবং শনাক্তর হার 10%-এর নিচে না নামে, তাহলে পরীক্ষা হবে না। অক্টোবর 2 মাস আগে কি কি মাস হয়? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আগস্টের 10 তারিখের মধ্যে যদি করোনার স্বাভাবিক না হয় পরিস্থিতি, তাহলে পরীক্ষা হবে না। কারণ বিপিএসসির কমপক্ষে 2 মাস সময় লাগবে। ঘোষণা দেওয়ার পর ওদের অনেক কাজ থাকে, সিট ফালানো, সিট প্ল্যানিং করা, এগুলো অনেক ঝামেলার কাজ। এবং বিপিএসসি কখনোই রিস্ক নেয় না। কমপক্ষে 2 সপ্তাহ আগে সব কাজ কমপ্লিট করে, তারপর কমপ্লিট করতে পারবে এমন সময় তার নোটিশটা দেয়। দেখেন পরীক্ষার নোটিশ দিয়ে 1 মাস আগে, কারণ কি বলেন তো? কারণ ওদের সিট প্ল্যান করতে এই 2 মাস সময় চলেই যাবে। তো ঠিক আছে, আজকে কারো কোনো বক্তব্য আছে কি? আরো কোনো বক্তব্য আছে কারো?
না ভাই, ভাই অনেকদিন গান করেন না ভাই, রেকর্ড অফ করে একটা গান করেন। গান শোনাবো? হ্যাঁ ভাই, আমি তো গান অনেক শুনিয়েছি, আমাদের ইয়া আপু, এই নাজিফ আপুর কাছ থেকে আমি গান শুনতে চাই। হ্যাঁ ভালো কথা, ভালো কথা, ইয়েস ভাই। হ্যাঁ নাজিব আপু,